আজ আমি ভারতের ভূগোলের উপর আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা আগের দিন ভারতের ভূগোলের যে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ পড়ছিলাম তাতে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে জেনেছি। সেই উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে জানার পর আমার সামান্য কিছু ডেটা বাকি থেকে গেছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হচ্ছে পূর্বের যে হিমালয় বা ইস্টার্ন হিমালয়, সেখানে কিছু পিক আছে, ঠিক আছে, পিক বা পর্বত শৃঙ্গ, সেইগুলো বা সর্বোচ্চ শৃঙ্গ, এইখান থেকে কিন্তু পরীক্ষাতে বিভিন্নভাবে প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন এই যে মেঘালয় আছে, এই মেঘালয়ে তিনটে পাহাড় আছে। এটার নাম হচ্ছে গারো, এটার নাম হচ্ছে খাসি, আর এটা হচ্ছে জয়ন্তিয়া, ঠিক আছে। তাহলে গারো সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জিজ্ঞেস করে? নকরেক। তাহলে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং। আর জয়ন্তিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মেরিংসি, ঠিক আছে। এই যেমন এই খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং, এটা পরীক্ষায় অনেকবার এসছে। এরকম ভাবে কোশ্চেনটা এসছে যে শিলং কোন পাহাড়ের উপর অবস্থিত, না কি উত্তর কি হবে? খাসি। আচ্ছা, এছাড়া আমরা পড়বো নাগা পাহাড়। এই নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সারামাটি। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সারামাটি। আরেকটা হচ্ছে ত্রিপুরা। সেই ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ত্রিপুরা এখানে আছে। ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে বেটলিং শিব। কি বললাম? বেটলিং শিব। তাহলে গারোর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, খাসির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং, জয়ন্তিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মেরিংসি, নাগার সর্বোচ্চ শৃঙ্গ সারামাটি, আর ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বেটলিং শিব। এছাড়াও আমি হিমালয় সম্পর্কে, যে পূর্ব দিকে যে হিমালয়, সেখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সেটা হচ্ছে এই যে হিমালয় এখান থেকে এখান পর্যন্ত এসছে, তারপর দেখো এইভাবে বেন্ট হয়েছে, বেঁকে গেছে, এই যে এরকম করে আসার পর এইরকম। এই বেন্টটাকে কি বলে? এই বেন্টটার নাম আছে, এই বেন্টটার নাম হচ্ছে সিনট্যাক্সিয়াল বেন্ট। খুব ইম্পর্টেন্ট যে সিনট্যাক্সিয়াল বেন্ট কোন পর্বতমালায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে হিমালয়। এই সিনট্যাক্সিয়াল বেন্ট হিমালয়ের কিন্তু দুটো দিকেই আছে, পূর্ব দিকে যেমন আছে, পশ্চিম দিকে আছে। পশ্চিমে পাকিস্তানের এখানে আমার হিমালয় বেন্ট হয়েছে, যার জন্য ম্যাপে দেখানো নেই। এদিকেও কিন্তু সিনট্যাক্সিয়াল বেন্ট আছে। তাহলে সিনট্যাক্সিয়াল বেন্টটা হিমালয় পশ্চিম পূর্ব দুটো দিকে সিনট্যাক্সিয়াল বেন্ট আছে, ঠিক আছে। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে এইসব ডেটাগুলো যথেষ্ট, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট যে ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ, সেখানে আমরা যাব, সেটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। তার আগে আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। তাহলে আমরা এরপর কি পড়বো না, উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল কোন জায়গাটা? এই যে লাল কালার দিয়ে আমি দেখিয়ে রেখেছি, এই যে এটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলকে প্রথমে আমি ভৌগোলিক ভাবে বিভক্ত করব। কিভাবে? না ভৌগোলিক ভাবে বিভক্ত। ভৌগোলিক ভাবে আমি যদি ভাগ করি কি না, উত্তরের সমভূমি অঞ্চল যেটা ঠিক উত্তরের পার্বত্য অঞ্চলের ঠিক নিচের অংশ, তাহলে এটা কটা ভাগে ভাগ করব না, চারটে ভাগে ভাগ করব। সেই চারটে ভাগের নাম আমি লিখছি। প্রথমের নাম হচ্ছে ভাবর, ঠিক আছে। 2 নম্বরে কি? তরাই। 3 নম্বরে কি? ভাঙ্গার। আর 4 নম্বর হচ্ছে খাদা, ঠিক আছে। তাহলে চারটে ভাগে যে ভাগ করেছি ভৌগোলিক ভাবে উত্তরের সমভূমি অঞ্চলকে, এই চারটে ভাগ সম্পর্কে আমরা কিছু কিছু ডেটা জেনে নিই, ঠিক আছে। তাহলে প্রথমে আসি ভাবর। ভাবর কি না, এই যে উত্তর পার্বত্য অঞ্চলের সবচেয়ে নিচের অংশের নাম কি? শিবালিক। শিবালিকের ঠিক পাদদেশে অবস্থিত সমভূমি অঞ্চলকে ভাবর বলে, ঠিক আছে। ঠিক ঠিক নিচের অংশ, মানে এই যে এই অংশটা, এটার নাম কি? ভাবর, ঠিক আছে। তাহলে শিবালিকের ঠিক পাদদেশে অবস্থিত অঞ্চলকে আমি ভাবর বলি। এই ভাবর নুড়ি পাথর এইসব দ্বারা গঠিত। তার জন্য এইখানে যে নদী প্রবাহিত হয় তার প্রবাহ পথকে দেখতে পাওয়া যায় না, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, দেখতে পাওয়া যায় না। কোথায়? না ভাবরে।
তাহলে ভাবরে তাহলে নদী কি থাকে না? নদী থাকে। নদী কি না পাথর নুড়ি এগুলো নিচের দিয়ে জলটা প্রবাহিত হয়, তার জন্য আমরা দেখতে পাই না। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে তরাই। এই যে ভাবরের ঠিক দক্ষিণ দিকে মানে ঠিক নিচের অংশে এইখানে এই জায়গায় হচ্ছে তরাই অঞ্চল অবস্থিত। এই তরাই অঞ্চলে যে ভাবর অঞ্চলে নদীকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা দেখতে পাওয়া যায় না, সেই তরাই অঞ্চলে নদীকে পুনরায় আবার দেখতে পাওয়া যায়, নদীর প্রবাহ পথটা। ঠিক আছে, কেন দেখতে পাওয়া যায়? কারণ হচ্ছে তরাই অঞ্চলটা সূক্ষ্ম বালি এবং কাদা দ্বারা গঠিত এবং এখানে মাটি উর্বর হওয়ার জন্য এখানে ঘন বনভূমি দেখতে পাওয়া যায়। তাই তরাই অঞ্চলে ঘন বনভূমি দেখতে পাওয়া যায়। আর তরাই শব্দের অর্থই হলো স্যাঁতসেঁতে ভূমি। ঠিক আছে, স্যাঁতসেঁতে অঞ্চল। ঠিক আছে, এরপর আমি আসছি ভাঙ্গর। ভাঙ্গর কি না, ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে ভাঙ্গর বলা হয়। কি বললাম? প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে ভাঙ্গর বলা হয়। এবং এই ভাঙ্গরে যে বন্যার জল নদী সেগুলো সবসময় পৌঁছতে পারে না। ঠিক আছে, বন্যার জল পৌঁছাতে পারে না। আর তারপরে যে লাস্ট আমার যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে খাদার। এই খাদার নবীন পলিমাটি দ্বারা গঠিত হয়। খাদার কি দ্বারা গঠিত হয়? নবীন পলিমাটি দ্বারা গঠিত হয়। তো নবীন পলিমাটি দ্বারা গঠিত হয় এবং এই খাদারে বন্যার জল প্রতি বছরে কিন্তু যায়। তাহলে বন্যার জল প্রত্যেক বছর খাদারে যায়, তার জন্য এইখানে খাদার যেটা সেটা ভাঙ্গরের থেকে জমি বা মাটি উর্বর হয়, ফার্টাইল হয়। ঠিক আছে, তাহলে ভৌগোলিক ভাবে যে চারটে ভাগে ভাগ করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা ভৌগোলিক ভাবে ভাগ করার পরে আমি এটা নর্মাল যে শ্রেণী বিভাগ সেটা আমরা করব। ঠিক আছে, নর্মাল শ্রেণী বিভাগের মধ্যে আমি কটা ভাগে ভাগ করছি উত্তর সমভূমি অঞ্চলকে সেটা আমরা দেখি। শ্রেণী বিভাগে আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথম এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে পাঞ্জাব বা সিন্ধু সমভূমি। 2 নাম্বার হচ্ছে গঙ্গা সমভূমি। আর 3 নাম্বারে কি? 3 নাম্বার হচ্ছে আসাম বা ব্রহ্মপুত্র সমভূমি। তাহলে নর্মাল শ্রেণীবিভাগে আমি কি তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পাঞ্জাব বা সিন্ধু সমভূমি, একটা হচ্ছে গঙ্গা সমভূমি, একটা হচ্ছে আসাম সমভূমি। মানে এটা আঞ্চলিক ভাবে আমি শ্রেণীবিভাগ করছি, আঞ্চলিক বা রিজিওনাল। রিজিওনাল ভিত্তিতে বা আঞ্চলিক ভিত্তিতে আমি উত্তরের সমভূমি অঞ্চলকে 3 ভাগে ভাগ করছি। ঠিক আছে, এই 3টে ভাগ সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমি জানবো পাঞ্জাব বা সিন্ধু সমভূমি। পাঞ্জাব বা সিন্ধু সমভূমি গঠিত হয় সিন্ধু নদী 5টি উপনদীর সমভূমি দ্বারা। কি বললাম? পাঞ্জাব বা সিন্ধু সমভূমি গঠিত হয় সিন্ধু নদীর 5টি উপনদীর সমভূমি দ্বারা। সেই 5টি নদীর নাম কি কি সেটা আমরা প্রথমে লিখছি। এক নম্বরে কি? এক নম্বর হচ্ছে চেনাব। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ঝিলাম। 3 নম্বর বিতস্তা। 4 নম্বর রাভি। তাহলে চেনাব, ঝিলাম, বিতস্তা, রাভি আর 5 নম্বরে শতদ্রু। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম? চেনাব, ঝিলাম, বিতস্তা, রাভি, শতদ্রু। এই 5টা যে উপনদী সিন্ধুর, সেই 5টা উপনদীর যে সমভূমি সেটা হচ্ছে পাঞ্জাব বা সিন্ধু সমভূমি নামে পরিচিত। ঠিক আছে, এই যে 5টা উপনদী আর তার সঙ্গে সিন্ধু নদী, এই 6টা নদী দ্বারা আমার এখানে 5টি দোয়াব দেখতে পাওয়া যায়। কি বললাম? 5টা দোয়াব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, 5টা আমরা দোয়াব দেখতে পাই। ঠিক আছে, এবার দোয়াব শব্দের অর্থ কি? দোয়াব কি লিখছি? দোয়াব। দোয়াব শব্দের অর্থ হচ্ছে দুটি নদীর এই মধ্যবর্তী অংশ। তাহলে দুটি নদীর মধ্যবর্তী অংশকে আমরা দোয়াব বলি। তাহলে দোয়াবের যে মাটি বা মৃত্তিকা খুব বেশি উর্বর বা ফার্টাইল হবে, এখানে কৃষিকাজ খুব ভালো হবে দোয়াবে। ঠিক আছে,
তাহলে এরপর এখান থেকে 5টা দোয়াবের নাম আমি কিন্তু ইংরেজিতে লিখবো। ইংরেজিতে লিখলে কি সুবিধা হবে, যে ইংরেজিতে যদি আমি লিখি তাহলে আমার নামগুলো মনে রাখতে সুবিধা হবে। তাহলে প্রথম দোয়াবের নাম লিখছি আমি। প্রথম দোয়াবের নাম হচ্ছে বারি দোয়াব। বারি দোয়াব, বি ফর বিতস্তা, আর আরেকটা কি আছে বিতস্তা প্লাস আর ফর রাভি। তাহলে বিতস্তা রাভি নদীর মাঝখানে যে দোয়াবটা আছে তার নাম হচ্ছে বারি দোয়াব। 2 নম্বরে কি বিষ্ট দোয়াব, BIST। তাহলে বি ফর বিতস্তা আর এস ফর শতদ্রু। তাহলে বিষ্ট দোয়াব কোন দুটি নদীর দ্বারা গঠিত, সেটা হচ্ছে বিতস্তা শতদ্রু। আচ্ছা, এরপর আমি 3 নাম্বার লিখছি রচনা, RECHNA, আর ফর রাভি প্লাস সি ফর চেনাব। তাহলে রাভি আর চেনাব এই দুটি দ্বারা গঠিত দোয়াবের নাম হচ্ছে রচনার দোয়াব। 4 নম্বরে কি আছে চাজ, CHAJ, চাজ দোয়াব। সি ফর চেনাব, জে ফর ঝিলাম। তাহলে চেনাব ও ঝিলাম নদী দ্বারা গঠিত দোয়াবের নাম হচ্ছে চাজ দোয়াব। আর সব থেকে লাস্টে যেটা, সেটার নাম হচ্ছে সিন্ধু সাগর দোয়াব। সিন্ধু সাগর দোয়াব, এটা মনে রাখতে হবে। এটা কি হবে, এই যে চেনাব বা ঝিলাম, চেনাব প্লাস ঝিলাম যেটা চাজ দোয়াব করেছে, তার সঙ্গে সিন্ধু, এই 3টে নদী দ্বারা গঠিত হচ্ছে সিন্ধু সাগর দোয়াব। তারা 5টা দোয়াবের নাম পড়লাম। বারি দোয়াব কোন দুটো নদীর দ্বারা গঠিত হচ্ছে, বিতস্তা আর রাভি। বিষ্ট দোয়াব বিতস্তা শতদ্রু। রচনা দোয়াব রাভি আর চেনাব। চাজ দোয়াব চেনাব আর ঝিলাম। সিন্ধু সাগর দোয়াব চেনাব ঝিলাম আর সিন্ধু। এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে, ঠিক আছে, বলে দেবে যে বারি দোয়াব কোন দুটি নদী দ্বারা গঠিত। তুমি যদি এই ইংরেজিটা জানো তখন বি আর আর, বি ফর বিতস্তা, আর ফর রাভি, ঠিক আছে। সেম বিষ্ট, বি ফর বিতস্তা, এস ফর শতদ্রু, ঠিক আছে। এইভাবে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। এখান পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে পাঞ্জাব সমভূমি থেকে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পাঞ্জাব সমভূমি বা সিন্ধু সমভূমির নবীন মাটিকে কি বলে আর প্রাচীন মাটিকে কি বলে, ঠিক আছে। নবীন যে পলিমাটি তাকে কি বলে, নবীন পলিমাটিকে বলে বেট, আর প্রাচীন পলিমাটিকে কি বলে ধায়া, ঠিক আছে। তাহলে পাঞ্জাব সমভূমির নবীন পলিমাটিকে কি বলে বেট, আর প্রাচীন পলিমাটিকে বলে ধায়া, ঠিক আছে। ক্লিয়ার, এখানে মধ্যে ক্লিয়ার। এরপর আমি গঙ্গা সমভূমিতে যাব, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। আমি গঙ্গা সমভূমি দেখবো, গঙ্গা সমভূমি, ঠিক আছে। কি দেখো, গঙ্গা সমভূমি, ঠিক আছে। যেটা আমি এর আগে কি দেখলাম পাঞ্জাব সমভূমি। পাঞ্জাব সমভূমি কোন জায়গাতে আছে, ম্যাপের ঠিক এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে পাঞ্জাব সমভূমি। ঠিক তারপর থেকে মানে এই দিল্লি থেকে একদম কলকাতা পর্যন্ত এই যে এই বিস্তীর্ণ এলাকা, এই সমভূমি এলাকা একদম এইদিকে এইখান পর্যন্ত, এই এলাকাটা হচ্ছে গঙ্গা সমভূমি নামে পরিচিত, ঠিক আছে। এই গঙ্গা সমভূমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে একটাই দোয়াব দেখতে পাওয়া যায়, এবং সেটা খুব ইম্পর্টেন্ট দোয়াব, এবং যেটা ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম দোয়াব। ভারতের বৃহত্তম দোয়াব কি নাম তার, গঙ্গা যমুনা দোয়াব, ঠিক আছে। এটা মনে থাকবে, গঙ্গা যমুনা দোয়াব, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। আচ্ছা, এইখানে নবীন পলিমাটিকে কি বলে খাদার, আর প্রাচীন পলিমাটিকে কি বলে ভাঙ্গার,
গঙ্গা সমভূমির নবীন পলিমাটি কি বলে? খাদা। প্রাচীন পলিমাটি কি বলে? ভাঙ্গা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সব থেকে শেষ যেটা, সেটা হচ্ছে আসাম বা ব্রহ্মপুত্র সমভূমি। আসাম বা ব্রহ্মপুত্র সমভূমি কোন জায়গাটা? জাস্ট এইটুকু জায়গা যেখানে ব্রহ্মপুত্র নদী গেছে, ঠিক আছে, এই এলাকাটা। এরপর বাংলাদেশে ঢুকে গেছে এখান থেকে ব্রহ্মপুত্র নদী। তাহলে এই এলাকাটাকে আমি কি বলবো? আসাম বা ব্রহ্মপুত্র সমভূমি। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে নবীন পলিমাটিকে এখানে একটা নামে ডাকা হয়, যার নাম হচ্ছে ডুয়ার্স। তাহলে আসাম বা ব্রহ্মপুত্র সমভূমির নবীন পলিমাটিকে কি বলা হয়? ডুয়ার্স বলা হয়। ঠিক আছে, এখানে প্রাচীন পলিমাটির তেমন কোনো নাম নেই, ঠিক আছে, তার জন্য আমি লিখলাম না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে উত্তর সমভূমি অঞ্চলকে আমি আঞ্চলিকভাবে 3টে ভাগে ভাগ করলাম। যদিও এটাকে 4টে ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা ভাগ পড়ে যায়, সেটা হচ্ছে এখানে যে রাজস্থান সমভূমি, যেটা মরু অঞ্চল বলে আমি ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগে আরেকটা ভাগ করে রেখেছি। সেখানে যখন আমরা মরু অঞ্চল পড়বো তখন এই রাজস্থানের সমভূমি অঞ্চলটা আমরা আলোচনা করে নেব। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে। এরপরে নেক্সট ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ আমি আলোচনা করব।